মোসাদ্দেক সৈকতের কামব্যাক ইনিংসটা কি আক্ষেপ বাড়াচ্ছে যে বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে স্পেসিফিক্যালি ওয়ানডেতে মোসাদ্দেকের সার্ভিসটা এতদিন মিস করে এসেছে? মোসাদ্দেক সৈকত ওয়ানডেতে যে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন কামব্যাক ম্যাচে, সেটা স্টেটমেন্ট হিসেবে জানান দিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের জন্য তিনি হতে পারেন ট্রাম্প কার্ড। সমস্যাটা হচ্ছে এই ট্রাম্প কার্ড ওভার ট্রাম্প করে মেহেদী মিরাজের জায়গাটা নাজুক করে দিতে পারে। এই আলোচনাটা আমি পরে এক সময় করব, আজকের প্রেক্ষাপটে আলোচনাটা আমি করছি না, কিন্তু এই সম্ভাবনা আছে। মূল বিষয়টা হচ্ছে যে মোসাদ্দেকের এই যে 70 বলে 86 নট আউট, 10 ওভার 1 মেডেন, 37 রান 2 উইকেট, এগুলো আপনারা দেখেছেন। আমি যখন ভিডিওটা করছি তখন বৃষ্টি, কত 64 বলে বোধ হয় 90-92 লাগে অস্ট্রেলিয়া জেতার জন্য লাস্ট উইকেট। সো ধরেই নিচ্ছে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতবে না, জিতলেও অবিশ্বাস্য কিছু করে জিততে হবে। এনিওয়েজ আমার খুব পছন্দের ক্রিকেটার ক্যামেরন গ্রিন তখনও উইকেটে আছেন। এনিওয়েজ ইস্যু সেটা না, ইস্যু সেটা হচ্ছে যে বাংলাদেশের এই 6 নাম্বার জায়গাটা, ফিনিশারের রোলটা, ওখানে এমন একজন ক্রিকেটার দরকার যিনি সময়ের দাবি মিটিয়ে ব্যাট করতে পারেন, সময়ের দাবি মিটিয়ে উইকেট তুলতে পারেন। মোসাদ্দেক দুটোই পারেন। কামব্যাক ম্যাচে বেশিরভাগ ক্রিকেটার সাহসী হতে পারেন না, মোসাদ্দেক সাহসী ছিলেন। লম্বা সময় পর কামব্যাক করলে বেশিরভাগ ক্রিকেটার কনফিডেন্সটা সেই লেভেলে নিতে পারেন না, মোসাদ্দেক সেটা নিয়েছেন। অনেকদিন পর জাতীয় দলে এসে হুট করে নেমে গেলে কোনো পার্টিকুলার ক্রিকেটার বা অনেক ক্রিকেটারই ইনোভেটিভ হতে পারেন না, মোসাদ্দেক হয়েছেন। স্কুপ খেলেছেন, রিভার্স সুইপ খেলেছেন, ডাউন দ্য উইকেট খেলেছেন। মোস্ট ইম্পর্টেন্টলি মিডল ওভার্স যেভাবে সিঙ্গেল রোটেট করতে হয়, বাংলাদেশের কয়জন প্লেয়ারকে আপনি সবশেষ দেখেছেন যে স্কোয়ার অফ দ্য উইকেটে ভালো খেলছে? দুই পাশেই মোসাদ্দেক সেটা করেছেন। অর্থাৎ 6 নাম্বার পজিশনে, যেটা মোসাদ্দেকের জন্য মুখস্থ ক্রিকেট খেলা, দিনের পর দিন আবাহনীর জার্সিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট থেকে এটাই করে এসেছেন, এই সিজনেও করছিলেন, তিনি ঠিক সেটাই করে গেছেন। ভেরি ওয়েল ডান মোসাদ্দেক। এই ম্যাচে আরো 2-3টা বিষয় আছে যেগুলো বলা জরুরি। ব্যাটিং ওয়াইজ নাজমুল শান্ত, তানজিদ তামিম, তাদের পার্টনারশিপটার দুর্দান্ত এবং সিগনিফিকেন্ট দিক হচ্ছে অপোনেন্ট বোলারদের কোনো রকম সুযোগ না দেয়া। হ্যাঁ, মিসকিউট হয়েছে, উইকেটের পেছন দিয়ে বা উইকেট কিপারের পেছন দিয়ে 4 হয়েছে, ক্যাচ মিস হয়েছে, এগুলো হয়েছে, এগুলো মেনে আমি বলছি যেভাবে তারা বোলার বাই বোলার সুইং কাভার করে ডাউন দ্য উইকেট এসে খেললেন, যেভাবে লিড করলেন, যেভাবে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড খেলার চেষ্টা করলেন, যেভাবে অপোনেন্টের প্রতিটা বোলারকে বুঝে বুঝে খেললেন, আমার কাছে খুব 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 ভালো লেগেছে দুজনেরই অ্যাপ্রোচ। এবং একই সঙ্গে খুব খারাপ লেগেছে দুজনই 100 মিস করেছেন। সাইফের টেকনিক নিয়ে আমি কখনোই কিছু বলি না। সাইফের ব্যাটিং টেকনিক, মাথা হেলে পড়ছে, ঠিকঠাক পা নড়ছে না, স্ট্রাইক রোটেট করতে পারছে না, এগুলো বিশ্লেষকদের কাছে তারা বলবে। আমি আমার জায়গা থেকে দেখি সাইফ অফ ফর্মে আছেন, একই রকম ভাবে আউট হচ্ছেন এবং একই রকম ভাবে গেমটাকে অ্যাপ্রোচ করছেন। কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, এটা ভালো না, সাইফের জন্য ভালো না, দলের জন্যও ভালো না, কোনোভাবেই না। তাওহিদ হৃদয়, আমি আগেও বলেছি তাওহিদ হৃদয়কে 4-5-4-এ খেলানোটাই আইডিয়াল, যেহেতু লিটন কামব্যাক করার পর জায়গা ছেড়ে দিয়েছিলেন, সব জায়গা ছেড়ে দিয়ে তিনি এখন 5-এ নেমে এসেছেন। পার্টিকুলার এই ইনিংসটা তাওহিদ হৃদয়ের জন্য আমার মনে হয় যে তাওহিদ হৃদয়ের স্ট্যান্ডার্ডে তিনি ভালো ইনিংস খেলতে পারেননি, এবং এই ইনিংস না খেলতে পারার পেছনে আমি কোনো অজুহাত দিচ্ছি না। ব্যাক কিছু স্টোরি রয়েছে, ড্রেসিং রুমের কিছু ঘটনা রয়েছে, কোচ, ক্যাপ্টেন বা সিলেক্টরদের সঙ্গে কিছু আলোচনা, কিছু ইস্যুজ রয়েছে যেগুলো হয়তো তাওহিদ হৃদয়ের উপর প্রভাব ফেলে থাকতে পারে। আমি সেই আলোচনাটাও করছি না, কিন্তু বলে রাখলাম, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম যে একজন প্লেয়ারের ওপর যখন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের সম্ভাবনা তৈরি হয় এবং বিভিন্ন জায়গা থেকে সেই মেসেজগুলো আসে প্লেয়ারদের কাছে, ন্যাশনাল টিম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গা থেকে, তখন সেই ক্রিকেটার অনেক সময় মেন্টালি আপসেট থাকেন। তাওহিদ হৃদয় যদি সেটা হয়ে থাকেন, দোষ দেওয়ার কিছু নাই। বোলিংয়ের জায়গা থেকে তাসকিনকে অনেক সময় আমরা ভুলে যাই, কেননা ওই যে তাসকিন তো উইকেট পান 1টা 2টা 5-6 উইকেট পান না, কিন্তু তাসকিন যে শুরুতে বিভিন্ন সময় 10 ম্যাচ খেললে অন্তত 6 ম্যাচে উইকেট এনে দিচ্ছেন, টোনটা সেট করে দিচ্ছেন, এটা আমরা অনেক সময় রিকগনাইজ করতে চাই না, কিংবা করতে চাইলে আসলে মনে থাকে আমরা ভুলে যাই। এই ম্যাচেও সেটা হয়েছে। তাসকিন ফার্স্ট ওভার উইকেট নিয়েছেন, মুস্তাফিজ অ্যাজ ইউজুয়াল যেভাবে বল করেন সেভাবেই করেছেন, উইকেট নিয়েছেন। এবং যখন অপোনেন্ট মোটামুটি কোণঠাসা হয়ে গেছে, নাহিদ রানা এসে তার স্পিড দিয়ে
ভরকে দিয়েছেন জাস্ট, ওই যে টেলকে একদম ধসিয়ে দেওয়া সেটাই করছেন। একটা প্রপার বোলিং ইউনিট যেভাবে অপারেট করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে এক্স্যাক্টলি সেভাবে অপারেট করেছে। আর মাঝখানে মোসাদ্দেক শুকরের কথা তো আলাদা করে মানে না বললেও চলে, কিন্তু বলাটা ভালো এই জন্য যে দুটো উইকেট পেয়েছেন কুপার কনলি, ম্যাট রেনশ, একজন টপ অর্ডার একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, দুজনেই আউট হয়েছেন ভেতরে আসা বলে, ইদার এলবিডব্লিউ অথবা বোল্ড। একজন ডানহাতি স্পিনার বা অফ স্পিনার যখন অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে লেফট আর্ম ব্যাটসম্যানকে বল করেন, তখন যে বলগুলো ভেতরের দিকে একটু জোরের সঙ্গে আসে সেগুলো ব্যাটসম্যানকে অনেক সময় কনফিউজড করে দেয়, ফ্লাইট বুঝতে, লেন্থ বুঝতে, বলের ট্র্যাজেক্টরি বুঝতে বা বলটা ঠিক কোন দিকে যাচ্ছে এটা বুঝতে। মোসাদ্দেক এই কাজ দিনের পর দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে করে যাচ্ছেন একই জায়গাতে। ম্যাট রেনশ এবং কুপার কনলিকে ঠিক ওই ট্রিকেই তিনি আউট করেছেন, যেটা করতে গিয়ে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, একই প্রোফাইলের ক্রিকেটার, গলদঘর্ম হয়ে গেছেন। মিরাজ কি পারফর্ম করেছেন, কি বল করেছেন, কি ব্যাট করেছেন সেটা আমি বলছি না, আপনারা দেখে নিয়েছেন, না দেখলেও স্কোর কার্ড দেখে নিয়েন। এর জন্য পরে আলোচনা করবো, বিশদ আলোচনা করবো। সো বাংলাদেশ ক্রিকেট দলটা অস্ট্রেলিয়ার এগেনস্টে এত ডমিনেটিং পারফরমেন্স করবে আপনি এক্সপেক্ট করেছিলেন? আমি এক্সপেক্ট করেছিলাম, এবং এক্সপেক্ট করেছিলাম বলেই ম্যাচ শুরুর আগের দিন আলোচনাতে বলেছিলাম বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে, আমি এটা বিশ্বাস করি। এবং বাংলাদেশ হ্যাভ ডান রিয়েলি ওয়েল, রিয়েলি ওয়েল। যে লুপ হোলসগুলোর কথা বললাম এগুলো ভুলে যাওয়ার সুযোগ নেই, এগুলো অবশ্যই নোটিস করতে হবে। 50 করে আউট হচ্ছে কেন নোটিস করতে হবে, স্লিপে কেন ক্যাচ মিস হচ্ছে নোটিস করতে হবে, কেন একজন পার্টিকুলার ব্যাটসম্যান দিনের পর দিন একই রকম ভাবে আউট হচ্ছেন এগুলো নোটিস করতে হবে। ঠিক একইভাবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কার রোলে কেন তিনি ক্লিক করতে পারছেন না, এটা পুরো টিম ম্যানেজমেন্টকে নোটিস করতে হবে। এবং মনে রাখতে হবে সামনে যে বিশ্বকাপ, এই বিশ্বকাপটা মাথায় রেখেই আগামীর প্ল্যান করা উচিত। যে কোনো প্ল্যান যে কোনো সময় করা যায় যদি সেটা দল এবং দেশের জন্য যৌক্তিক, যুগোপযোগী এবং কার্যকরী হয়। সেই কার্যকরী প্ল্যানে যদি টিমের কাঠামো বদল থাকে, অধিনায়ক বদল থাকে কিংবা অন্য কোনো বদল থাকে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।